বাহ, তুমি তো 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিলে। এখন থেকে আমি তোমার হুকুমের দাস। তুমি চাইলে আমাকে যে কোনো প্রশ্নই করতে পারো। তারপর কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে ওই উখরি মুক্তা রাজ্যে সেই জাদুর আয়নাটির সামনে ছিল। হাই ও ঘড়ি, কি অবস্থা তোমার? তারপর বলো, আমাকে কি জন্য স্মরণ করেছো? আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? শোনো, আমার এই মহলে 3জন মানুষ এসে আমার একটি শিকারকে কেড়ে নিয়েছে। এই 3জনকে আমি খুঁজে বের করতে চাই। এরপর সেই অখরি গোলকটির মধ্যে দেখায় নায়না, মাধব আর তাদের সন্তানকে। তুমি শুধু আমাকে এইটুকু বলো যে আমি এদেরকে কোথায় গেলে পাবো, আর বাকিটা আমি দেখতেছি। দেখো অখরি, এরা কোথায় আছে সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু এটা আমি তোমাকে বলতে পারবো না। বলতে পারবে না কেন? তুমি তো বলেছিলে যে আমার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি প্রস্তুত। তা ঠিক আছে, কিন্তু আমার কিছু নিয়ম কারণ হচ্ছে, যারা আমার ক্লায়েন্ট রয়েছে তাদের তথ্য আমি কখনো শেয়ার করতে পারবো না। সেও তোমার মতো আমাকে অর্জন করেছিল, তাই আমি তার তথ্য দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না। সেও যদি তোমার ব্যাপারে তথ্য চায়, তুমি কোথায় আছো সেটাও আমি তাকে বলে সাহায্য করতে পারবো না। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি এটা ডাইরেক্টলি বলতে না পারলেও কিছু না কিছু একটা উপায় তো দেখাতে পারো। হ্যাঁ, অবশ্যই, কেন নয়। তুমি যদি সমাধান চাও তাহলে সাধু শঙ্করের কাছে যাও। তার কাছে গেলেই তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে যাবে। সাধু শঙ্কর, সে এখন কোথায় আছে? সে এখন উত্তরের জঙ্গলে একটি বিশেষ গাছের নিচে বসে ধ্যান করছে। এতটুকু বলে সে আয়নাটি এই জায়গা থেকে গায়েব হয়ে যায়। এখন আমি সাধু শঙ্করের কাছে যাব। এরপর দেখিস তোদের কি অবস্থা করে ছাড়ি। তোদের আর কোনো রক্ষা থাকবে না। এরপর সে অঘরীটি সাধু শঙ্করের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। বেশ খানিকক্ষণ পর সেই অঘরীটি সাধু শঙ্করের প্রায় কাছেই চলে যায়। তখন সে দেখে সেখানে অলরেডি নায়না, মাধব এবং তার সন্তানরা আগেই পৌঁছে গেছে। এতক্ষণ ধরে আমরা যে সাধু শঙ্করের খোঁজ করছিলাম, সেই সাধু শঙ্কর হচ্ছে এই অর্ধেক মানুষ এবং অর্ধেক গরুর শরীরওয়ালা প্রাণীটি। আরে বাপরে, এদেরকে তো কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না। এরা তো আমার আগেই এইখানে এসে পৌঁছে গেছে। মনে হচ্ছে আমার বিরুদ্ধে এরা বড় কোনো ষড়যন্ত্র করছে। এখন এখান থেকে বের হওয়া যাবে না। দেখি ওরা কি করে। কিরে বৎস, তুই তো দেখছি তোর পুরো পরিবার নিয়ে এখানে চলে এসেছিস। কি ব্যাপার, আমার সাথে কি তোরাও সন্ন্যাসী হয়ে যাবি নাকি? না বাবা, আমরা এখানে সন্ন্যাসী হওয়ার জন্য আসিনি। আমরা এখানে একটি বিশেষ কারণে এসেছি, আর আমরা পুরো বিশ্বাস নিয়ে এসেছি যে আপনি আমাদেরকে সাহায্য করবেন। ঠিক আছে, বলো দেখি কিভাবে সাহায্য করতে পারি। আমার দ্বারা যদি সম্ভব হয় তাহলে আমি অবশ্যই চেষ্টা করে দেখব। বাবা, আমি হচ্ছি একজন নাগিন। আমার সাথে মাধবের বিয়ে হয়েছিল 20 বছর আগে। সে হচ্ছে একজন মানুষ। আমাদের 2টি সন্তান হয়েছে। এই সন্তানগুলো আমার মতো নাগের শক্তি নিয়ে জন্মেছে। এখন আমি চাচ্ছি আমার স্বামীকে নাগের শক্তি অর্জন করাতে, যেন আমরা সবাই একসাথে নাগলোকে বসবাস করতে পারি। কিন্তু এ পথ তো খুব একটা সহজ হবে না। তুই কি এত চাপ সহ্য করতে পারবি? ঠিক তখনই আমরা দেখি নাগরাজ অভিমন্যু সেখানে এসে পৌঁছে গেছে। সে এসে দেখে এখানে আগে থেকেই নায়না, মাধব এবং অন্যরা সাধুর সাথে কথা বলছে।
তাই সে একটি গাছের আড়ালে লুকিয়ে থাকে। আরে, এরা তো দেখছি আমার থেকে দুকদম এগিয়ে থাকে। আমাকে এখানে দাঁড়িয়ে শুনতে হবে ওরা কি পরিকল্পনা করছে। বাবা, এ পথ যত কঠিনই হোক কোনো সমস্যা নেই, আমি সব কিছু সহ্য করতে পারবো। আপনি আমাদেরকে পথটা দেখিয়ে দিন। দেখো নয়না, তোমার স্বামী মাধবকে যদি নাগের শক্তি অর্জন করাতে চাও, তাহলে সামনের অমাবস্যায় তোমাদেরকে মাঝরাতে খোলা মাঠে দাঁড়িয়ে মনে থেকে এটা চাইতে হবে। আর একটা কথা, যখনই সেখানে তোমার স্বামী সেই শক্তি অর্জন করবে, তখন তোমরা সবাই অজ্ঞান হয়ে যাবে, আর তোমার যে চেহারা রয়েছে সেটাও পরিবর্তন হয়ে যাবে। সাধু মহারাজ, কোনো সমস্যা নেই। আমার চেহারা পরিবর্তন হলেও আমরা একসাথে মিলেমিশে থাকতে পারবো। আমাদের মনের মিল থাকলে চেহারা তেমন কোনো বিষয় না। কি বলছে? ওর চেহারা পরিবর্তন হয়ে যাবে? তাহলে এটা তো আমার জন্য বিশাল বড় একটা সুযোগ। এই সুযোগ কোনো মতেই হাতছাড়া করা যাবে না। এরপর আমরা দেখি নায়না, মাধব আর তার সন্তানরা সেখান থেকে তাদের বাড়ির দিকে চলে যায়। তারা চলে যাওয়ার পর নাগরাজ, অভিমান্যু সাধু শঙ্করের কাছে এগিয়ে যায়। সাধু শঙ্কর, আমি তোমার কাছে একটা বিপদে পড়ে এসেছি। আশা করি তুমি আমাকে সাহায্য করবে, খালি হাতে ফিরাবে না। আরে না, খালি হাতে পিড়াবো কেন? আমার দ্বারা যদি তোমার কোনো উপকার হয়, আমি অবশ্যই সেটা করার চেষ্টা করব। আমি নাগরাজ অভিমান্যু। আমার বাবা শ্যামদেব। সে একটি আয়নার 3টি কঠিন প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটি পাথরে পরিণত হয়ে গেছে। এখন আমি চাচ্ছি তাকে পাথর থেকে আবারও তার শরীর ফিরিয়ে দিতে। আর সেটা কিভাবে করতে পারবো সেটা জানার জন্যই আপনার কাছে এসেছি। দেখো, তোমার বাবা পাথর হয়ে গেছে। সে লোভ করেছিল, তাই সে সব কিছুকে তুচ্ছ মনে করে আর নিজেকেই সবচেয়ে বড় মনে করে। তাকে আবারও তার রূপ ফিরিয়ে দিতে হলে তোমাকে একটি সোনার তৈরি বক খুঁজে নিয়ে আসতে হবে। কি বলছেন? সোনার তৈরি বক আবার হয় নাকি? সোনার তৈরি বক আমি কোথায় পাবো? দেখো, অভিমান্যু সোনার তৈরি বক অবশ্যই আছে। এখন কোথায় আছে সেটা তোমাকেই খুঁজে দেখতে হবে। আমার যতটুকু বলার আমি বলেছি, বাকিটা পালন করার দায়িত্ব তোমার। ঠিক তখনই অভিমন্যুর মনে পড়ে যায় সেই জাদুর আয়নাটির কথা। এটা ভেবে সে নিশ্চিন্ত হয়ে যায় এবং সেখান থেকে সেই সাধুকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। অভিমান্যু সেখান থেকে সোজা নাগলোকে চলে আসে। সেখানে তার একজন বান্ধবী ছিল, যে ছিল একটি কাল নাগিনী। আরে অভিমন্যু, তুমি এখানে? আগে তো কখনো তোমাকে এখানে দেখতাম না। হঠাৎ কি মনে করে এখানে আসলে? আমি নিশ্চিত তুমি তোমার কোনো দরকারেই এখানে এসেছো। আরে কালনাগিনী, কি বলছো এসব? আমি কি শুধুমাত্র নিজের দরকারেই এখানে আসি নাকি? তোমার প্রতি তো আমার একটা আলাদা টান কাজ করে, একটা আলাদা ভালোবাসার কাজ করে। এজন্যই তো আমি মাঝে মধ্যে এখানে আসি। আরে বাপরে, বলো তো লাস্ট কবে এখানে এসেছো তোমার কি মনে আছে? আর হ্যাঁ, ভালোবাসা, এটা আবার তুমি জানো নাকি? আচ্ছা ঠিক আছে, এখন বলো এখানে কেন এসেছো? আসলে সত্যি বলতে তোমার কাছে আমি একটা সাহায্য চাইতে এসেছি। কি সাহায্য? তোমার বাবার ব্যাপারে? আমি জানি তোমার বাবা জাদুর আয়নার লোভে পাথর হয়ে গিয়েছে, কিন্তু তাকে তো সুস্থ করা আমার পক্ষে সম্ভব না। আমি তো এ বিষয়ে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আরে না নাগিনী, এই বিষয়ে না।
তুমি যে এই বিষয়ে কিছু করতে পারবে না সেটা তো আমি খুব ভালো করেই জানি। তবে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে অমাবস্যার রাতে নাইনা তার রূপ পরিবর্তন করবে। সে যখন তার রূপ পরিবর্তন করবে তখন তারা অজ্ঞান হয়ে যাবে। সেই সুযোগে তুমি নাইনাকে নিয়ে কোথাও একটা বন্দি করে রাখবে, আর তার জায়গায় তুমি বসে যাবে। আর তার পরিবারের সদস্যরা সেটা বুঝতেও পারবে না। তারা ভাববে সে রূপ পরিবর্তন করে তুমি হয়েছো। কি বলছো? এটা তো একটা ধোঁকাবাজি। এরকম 2 নাম্বারই কাজ আমি কেন করব? এটা আমি করতে পারবো না। আরে বাপরে, তুমি এত সাধু সাজতেছো কেন? মনে হয় জীবনে কখনো 2 নম্বরই কাজ ছুঁয়েও দেখো নাই। তোমার নামই তো হলো কালনাগিনী। তোমার নামের মধ্যেই তো একটা 2 নাম্বারই ভাইব রয়েছে। আচ্ছা ঠিক আছে, মনে কর আমি তোমার হয়ে তোমার কাজটা করে দিলাম, তার বিনিময়ে আমি কি পাবো? তুমি যদি আমার কাজটা সঠিকভাবে সফল করতে পারো তাহলে আমি তোমাকে ভবিষ্যতে এই নাগলোকের রানী বানাবো। অভিমান্যুর এই কথা শুনে সেই কালনাগিনীটি মনে মনে অনেক খুশি হয়ে যায় এবং সেই কাজটি করার জন্য সে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায়। শোনো কালনাগিনী, তোমাকে যে কাজ দিয়েছে তুমি সেটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। আর আমাকে যেতে হবে আমার বাবাকে তার সঠিক রূপ ফিরিয়ে দেওয়ার জন্য। আমাকে একটি সোনার বক নিয়ে আসতে হবে এবং সেটি কোথায় আছে সেটা আগে খোঁজ নিতে হবে। এরপর অভিমান্যু নাগলোক থেকে বের হয়ে পড়ে একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে আর সে জাদুর আয়নাকে মনে মনে স্মরণ করে। কিছুক্ষণের ভেতরেই জাদুর আয়নাটি তার সামনে হাজির হয়ে যায়। হাই অভিমান্যু, কি ব্যাপার, কেমন আছো? হঠাৎ আমাকে স্মরণ করলে যে? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমার কাছ থেকে আমার একটা বিষয় জানার ছিল। আমি একটি সোনার বক খুঁজতেছি। সোনার বক কোথায় রয়েছে আমি সেটা জানতে চাই। অবশ্যই, কেন নয়? তোমার অবশ্যই সেটা জানার অধিকার রয়েছে। সোনার বক রয়েছে তোমাদের গ্রামের পশ্চিমে যে একটি রাজ্য রয়েছে, সে রাজ্যে সোনার বক রয়েছে। কিন্তু সেটি আনা তোমার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। কোনো ব্যাপার নয়, যত কঠিনই হোক না কেন আমি সেখান থেকে সেটিকে নিয়ে আসবই। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা মনে রেখো, তোমাকে বিভ্রান্ত করার জন্য সেখানে 2টি সোনার বক থাকবে। একটি সোনার বক থাকবে সাধারণ খাঁচায়, আর একটি সোনার বক থাকবে সোনার খাঁচায়। তোমাকে অবশ্যই সাধারণ খাঁচাটি বাছাই করে নিতে হবে। সেখানে গিয়ে লোভ করা যাবে না, লোভ করলে বিপদে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যদি আবার কখনো তোমার দরকার পড়ে তাহলে অবশ্যই আমি তোমার কাছে সাহায্য চাইব। অবশ্যই, কেন নয়? আমি তোমার হুকুমের গোলাম। তোমার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত। এটা বলার পর আয়নাটি সেখান থেকে নিজে নিজেই গায়েব হয়ে যায়। তারপর অভিমান্যু আবারও সামনে চলতে থাকে। অন্যদিকে আমরা দেখি সবাই সেখান থেকে চলে যাওয়ার পর সেই সাধু শঙ্করের কাছে অসাধু লোকটি মানে সেই অখটিরই যায়। কি ব্যাপার অখরি, তোমার আবার এখানে আসার প্রয়োজন পড়ল কেন? এখানে তো সব সাধারণ মানুষরা এসে সাহায্য চায়। তোমার মতো অসাধারণ মানুষ এখানে কি মনে করে? আসলে আমার মুক্তারাজ্য থেকে মানুষ এটা সেটা এসে নিয়ে যাচ্ছে। আমি এখান থেকে বাহিরে কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারি না। আমি আমার মুক্তারাজ্যের জন্যে একটি রক্ষা কবচ তৈরি করতে চাই। বাহ, বেশ ভালো সিদ্ধান্ত। তোমার সিদ্ধান্ত নিঃসন্দেহে অনেক ভালো। তাহলে করে নাও। তোমার মুক্তারাজ্যের চারদিকে একটি অদৃশ্য দেয়াল তৈরি করে দাও।
তাহলেই তো আর কেউ এটার ভেতরে প্রবেশ করতে পারবে না। আসলে এটা যদি আমি পারতাম তাহলে আপনার কাছে আসতাম না। এমনিতে আমার রাজ্যে একটা প্রহরী রয়েছে, কিন্তু সেটা এআই অ্যাসিস্ট্যান্টের মতো। তাকে যে রুলসগুলো দেওয়া হয় সে শুধুমাত্র সেগুলোই পালন করে, তাই লোকজন তাকে বোকা বানিয়ে এটার ভেতরে প্রবেশ করে যায়। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, তুমি তোমার রাজ্যে ফিরে যাও, আমি সেটার একটা ব্যবস্থা করে দেব। তোমার রাজ্যের চারপাশে একটি অদৃশ্য দেয়াল তৈরি করে দেব, যাতে করে সেখানে আর কেউ প্রবেশ করতে না পারে। আচ্ছা ঠিক আছে সাধু শঙ্কর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এরপর সাধু শঙ্করের কাছ থেকে বিদায় নিয়ে সেই অসাধু লোকটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে নয়না, মাধব এবং তার সন্তানরা তারা তাদের রুমেই ছিল। আর আজকে রাতেই হবে অমাবস্যার রাত, যে রাতের অপেক্ষায় তারা এতদিন ছিল। মাধব, আজকে হচ্ছে অমাবস্যা, আর আজকের রাতেই আমাদেরকে আমাদের কাজটা সঠিকভাবে পালন করতে হবে। আমাদের এই মিশনের মাধ্যমে তুমি নাগের শক্তি অর্জন করবে, আর এতে করে আমার শারীরিক গঠন পরিবর্তন হবে, আমার চেহারা পরিবর্তন হয়ে যাবে। আশা করি আমার চেহারা পরিবর্তন হলেও তুমি আমাকে চিনবে। হ্যাঁ নায়না, আমি অবশ্যই তোমাকে চিনতে পারবো। তোমার চেহারা যেরকমই পরিবর্তন হোক না কেন, তাতে আমার কোনো সমস্যা নাই। সবশেষে আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করতে পারলেই সবচেয়ে ভালো হবে। মা এবং বাবা, তোমরা এত চিন্তা করছো কেন? ওখানে তো শুধু আমরা 4 জনে থাকব। আমরা তো সাথে করে সেখানে অন্য আর কাউকে নিয়ে যাব না। তো আমরা যখন আমাদের কাজটা কমপ্লিট করব, তারপর আমরা সবাই অজ্ঞান হয়ে যাব। জ্ঞান ফেরার পর যখন আমরা সবাই সেখানে থাকব, তখনই আমরা বুঝতে পারবো আমাদের মাকে। হ্যাঁ, মাধব অর্জুন ঠিকই বলেছে। ওখানে যেহেতু শুধুমাত্র আমরা 4 জনই থাকব, তাহলে সেইখানে অজ্ঞান হওয়ার পরও আমরা 4 জনই থাকব, বাড়তি তো আর কেউ থাকবে না। তাহলে আমাকে চিনতে তোমাদের সমস্যা হওয়ার কথা না। অন্যদিকে সেই কালনাগিনী ও তার পরিকল্পনা করছে সে কিভাবে তাদের ভেতরে ঢুকে পড়বে। আমাকে যে করেই হোক সেই নায়নাকে বন্দি করতে হবে, কারণ সে তখন অজ্ঞান থাকবে। তাকে বন্দি করে আমি তাকে বেঁধে রাখব, আর তার জায়গায় আমি প্রতিস্থাপিত হয়ে যাব। এতে করে ওরা কেউ বুঝতেই পারবে না আমি যে নায়না নই। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়, আর রাতের একদম গভীর সময়টা চলে আসে, যে সময়ের কথা সাধু শঙ্কর বলেছিল। নায়না, মাধব এবং তার পরিবারের সবাই একটি খোলা মাঠে চলে যায়। তখনই অন্যদিকে গাছের পেছনে আমরা কাল নাগিনীকে লুকিয়ে থাকতে দেখি। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল সেটা জানতে হলে তোমাদেরকে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আর এই ভিডিওটা দিতে লেট হয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম। সুস্থ থাকলে আশা করি পরবর্তী পর্বগুলো পেতে খুব একটা বেশি দেরি হবে না। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ থেকে তাড়াতাড়ি ভিডিও দিতে পারি।